ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশন বা বাংলায় যেটাকে সমাকলন বলা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ক্লাস 11-এর ছাত্রছাত্রী যারা তোমরা আছো, তোমাদের ফিজিক্সে ইন্টিগ্রেশনটা অনেক সময় দেখবে ব্যবহার হবে, কিন্তু বেসিক্যালি যেটা অঙ্কে শেখানো হয় ইন্টিগ্রেশন সেটা ক্লাস 12-এ শেখানো হয়। ক্লাস 12-এর অঙ্কের সিলেবাসে ইন্টিগ্রেশন রয়েছে, 11-এ নেই। তো সেই কারণে তোমরা অনেকেই ঠিকমতো জানো না যে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এবং আমরা কেন ইন্টিগ্রেশন করি। এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের বলি, তোমরা হয়তো এতদিনে শিখে গেছো ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, তো তাও ফিজিক্সে আমরা ইন্টিগ্রেশন কেন করি, কিভাবে করি, তার একটা ছোট্ট ডেসক্রিপশন আমরা এখানে দেব। তো সবাইকেই বলছি, একটু মন দিয়ে তোমরা দেখো যে ইন্টিগ্রেশন কেন করি এবং কিভাবে করছি। তো প্রথমেই দেখো, আমরা যেটা লিখেছি এখানে, যে সাম বলে একটা জিনিস লিখেছি। তো আমরা খুব ছোটবেলা থেকে সাম বা যোগ এই জিনিসটা শিখে আসছি, মানে ক্লাস 1 বা তার আগে থেকেও আমাদের যোগ করা শেখানো হয়। তো ইন্টিগ্রেশন ব্যাপারটাই হচ্ছে যোগ করা। ইন্টিগ্রেশন শব্দটা এসছে ইন্টিগ্রেট থেকে। ইন্টিগ্রেট মানে কি না, অনেকগুলো জিনিসকে একসঙ্গে নেওয়া, যোগ করা সবাইকে। তো বেসিক্যালি সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমার সাম করা। সাম মানে যেটা ছিল যে যোগ করা, সেটাই। আচ্ছা, তো আমরা সাম বলতে দেখো এই চিহ্নটা অনেক আগে থেকে জানি, যে এই চিহ্নটাকে আমরা বলি সামের চিহ্ন। তো এটা কখন ব্যবহার হয় আর কখন আমরা এই চিহ্নটা, যেটা জানো তোমরা, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা। তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, কখন এই সামটা ব্যবহার করব, কখন এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করব, সেটা জানা কিন্তু আমাদের জন্য ভীষণ জরুরি। তো দেখো, লিখেছি এখানে যে ফর কাউন্টেবল থিংস, মানে যে জিনিসগুলোকে গোনা যায় সেই সমস্ত জিনিসের জন্য আমরা কিন্তু সাম ব্যবহার করব। যেমন সংখ্যা, তুমি 1 2 3 4 এগুলোকে গুনতে পারো। বা ধরো তুমি কিছু জিনিস গুনছো, কয়েকটা তুমি হয়তো পেনকে গুনছো, যে আমার কাছে 2টো পেন আছে, আরেকজনের কাছে 4টে পেন আছে, তো মোট কত পেন হলো, 4 আর 2 6টা পেন হলো। বা একজনের কাছে 2টো গরু আছে, একজনের কাছে 5টা গরু আছে, টোটাল গরু কত, 5 + 2 7টা গরু। তো এগুলো হচ্ছে কাউন্টেবল জিনিস, আমি গুনতে পারছি ডিসক্রিট ভাবে। এবং পাশে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে অঙ্কের ভাষায়, সেটাকে বলা হয় ডিসক্রিট, যে যেগুলোকে আইডেন্টিফাই করা যায় আলাদা আলাদা করে, যে হ্যাঁ এটা এই জিনিস, ওটা ওই জিনিস, আলাদা করে আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছি এবং সেগুলোকে আমি যোগ করতে পারছি। কিন্তু এমন অনেক জিনিস তোমরা পাবে আমাদের পৃথিবীতে রয়েছে যেগুলোকে আমরা কিন্তু ডিসক্রিটভাবে আইডেন্টিফাই করতে পারি না, যে জিনিসগুলো কন্টিনিউয়াস। যেমন আমরা বলি নন কাউন্টেবল থিংস, যেগুলো তোমাকে ধরো 1 গ্লাস জলের সঙ্গে কিছুটা জল আরও যদি মিশিয়ে দেওয়া হয়, তো তখন তাহলে কিভাবে আমরা সেটাকে বলবো যে কতটা জলের সঙ্গে কতটা জল মিশিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে যে জল যেহেতু তরল পদার্থ, তাকে আমরা লিটারে মেজার করবো, তাহলে 1 লিটার জলের সঙ্গে আমি হয়তো 500 মিলিলিটার জল মিশিয়ে দিয়েছি। এভাবে ভাবতেই পারো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আনকাউন্টেবল জিনিস বলতে, ধরো কিছু বালির সঙ্গে আমি কিছু বালি মিশিয়ে দিলাম। ওজনের হিসেবটা আমি বলছি না, আমি এখানে সংখ্যার হিসেবে আসছি। তো সেক্ষেত্রে নিশ্চয়ই বালির সংখ্যা এখানে কাউন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো তাহলে আমরা কিভাবে যোগ করব উইদাউট মেজারিং ওয়েটস, মানে আমি ওজন না করে বা লিটারে না মেপে আমি কিভাবে দুটো জিনিসকে যোগ করতে পারি। তো সেই জিনিসটাই আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে জানবো, যে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলোকেও যোগ করা যায়, যেগুলোকে গোনা যায় না সেগুলোকে ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ করা যায়। তো এখানে দেখো ইন্টিগ্রেশনের সাইনটা যেটা বলে রাখি, এই যে সাম লেখা রয়েছে না, এই সামের শুরু হচ্ছে এস দিয়ে। এই এস এর মাথাকে তুমি যদি একটু টেনে বাড়াও আর এই এস এর ল্যাচকে তুমি যদি টেনে বাড়াও, তো দুটোকে বাড়ালে দেখবে এরকম এরকম টাইপের দেখতে হয়, মানে এস লেখা রয়েছে একটু উপরে বাড়ানো নিচে বাড়ানো। তো এটাই ইন্টিগ্রেশনের চিহ্ন। তো যাই হোক, পরের স্টেপে যাই। পরের স্টেপে দেখো লিখেছি যে ইন্টিগ্রেশন ইজ মেনলি পারফর্মড টু ক্যালকুলেট এরিয়া, মানে ক্ষেত্রফল ক্যালকুলেট করতে আমরা ইন্টিগ্রেশনকে ব্যবহার করে থাকবো, মেনলি ফিজিক্সে আর কি। আরও অনেক জিনিসে ব্যবহার করা হয়, কিন্তু মেনলি আমরা কেন করব না, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রেই আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। তো দেখো, এখানে 4টে জিনিস আমি এঁকেছি। একটা হচ্ছে কি বৃত্ত, একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র। কেন আঁকলাম এই 4টে জিনিস?
না আমরা ছোটোবেলা থেকেই যখন আমরা পরিমিতি শিখি, মোটামুটি ক্লাস 8-9 এই সময়টা আমরা পরিমিতি শিখি, বা আরও ছোটোবেলাতেও হয়তো তোমরা শেখো, তো সেখানে গিয়ে দেখো আমাদের এই জিনিসগুলোর এরিয়া বার করতে বলা হয়, ক্ষেত্রফল বার করতে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি হয় পাই আর স্কোয়ার। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কোয়ার। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা আয়তক্ষেত্রের ফর্মুলা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের হচ্ছে বাহু স্কোয়ার। তো এগুলো আমরা ছোট থেকে শিখে এসেছি, কিন্তু কেন এই জিনিসগুলো দিয়েই, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ক্ষেত্রফল বার করলাম, বা এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ছোটবেলায় ভাবি না। আমরা ভাবি যে ক্ষেত্রফল তো বেরিয়ে গেল, আমাদের প্রবলেম মিটে গেল, কিন্তু কিভাবে বাহু স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই ফর্মুলাটা কে দিল? নিশ্চয়ই কোনো অঙ্ক থেকে ফর্মুলাটা এসছে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা ভাবি না। তো যার ফলে কি হয়, আমাদের যদি এরপরে এই যেটা এঁকেছি দেখো, একটা অদ্ভুত টাইপের চিত্র এঁকেছি যেটার কোনো শেপ নেই অ্যাকচুয়ালি। এটা না কোনো বৃত্ত, না কোনো ত্রিভুজ, না কোনো আয়তক্ষেত্র, না কোনো বর্গক্ষেত্র। মানে তোমরা যে সমস্ত নোন ফিগারগুলোর এরিয়া জানো, এরিয়ার ফর্মুলা জানো, তো এটা কিন্তু সেরকম কোনো এরিয়ার ফর্মুলা দিয়ে তোমরা কিন্তু এটার ক্ষেত্রফল বার করতে পারবে না। তো যার ফলে তোমাদের যখন এই ছবিটা দিয়ে বলবে যে এই জিনিসটার ক্ষেত্রফল বার করো, তখন তোমরা কিন্তু করতে পারবে না। তার কারণ তোমরা কয়েকটা জিনিসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা খালি জানো, কিন্তু ফর্মুলাগুলো কিভাবে এসছে সেটা তোমরা জানো না, এবং শেখানোও হয়নি। তার কারণ হচ্ছে যে ব্যাপারটা শেখানোটা অতটা ইজিও নয়, সেটা ইন্টিগ্রেশন শিখলে তোমরা হয়তো করতে পারবে। যদিও আজকের লেকচারটা খুবই শর্ট একটা লেকচার, আমি কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা শুধু শেখাবো, যার জন্য অত বিস্তৃত লেকচারে যাব না যে কিভাবে আমরা এই জিনিসগুলো ইন্টিগ্রেশনের মাধ্যমে এগুলোর ক্ষেত্রফল বার করতে পারি। তবে জেনে রাখো যে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু এই যে আমাদের যে জানা জিনিসগুলোর যে ক্ষেত্রফল আমরা জানি, সেগুলো কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে বার করা যায়। জাস্ট এটা জানিয়ে রাখলাম, যদি পরবর্তীকালে কখনো সময় হয় নিশ্চয়ই আমি দেখাবো। আচ্ছা দেখো তাহলে কিভাবে আমি এটাকে সলভ করতে পারছি। তো নিয়ম হচ্ছে যে আমাকে যখন একটা এরকম অদ্ভুত শেপের কোনো একটা ফিগার দেয়া হলো, দিয়ে বলছে যে এটার ক্ষেত্রফল বার করো, তো আমি কি করলাম দেখো, আমি এগুলোকে এইভাবে লাইন দিয়ে ডিভাইড করলাম। আমি কিছু ক্রস লাইন টেনেছি, এখানে এরকম লম্বালম্বি লাইন টেনেছি আর আড়াআড়ি লাইন টেনেছি। এইভাবে আমি এটাকে ক্রস করলাম পুরোটা, একটা চেক চেক একটা জিনিসের ছবি তৈরি হয়েছে। ঠিক এই জিনিসটাই, এই ছবিটাই এঁকেছিলাম ভাবে। তো এখানে কি বলেছি দেখো, বলেছি ফাইন্ড নাম্বারস অফ স্কোয়ারস ইন ইট অ্যান্ড সাম ইট। মানে এখানে কি হয়েছে, এখানে কিছু দেখো চৌকো চৌকো ঘর তৈরি হয়েছে, যেন বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো আমি তো বর্গক্ষেত্রের ফর্মুলা জানি, কত হয় বাহু স্কোয়ার হয়। তাহলে আমি যদি যে কোনো একটা বর্গক্ষেত্র এখানে নিই, তার ক্ষেত্রফল কত হবে, একটা বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার যা সেটাই। এবার তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, আমি যদি সমস্ত বর্গক্ষেত্রগুলোকে যোগ করি, যদি দেখি এখানে হয়তো 1000টা বর্গক্ষেত্র আছে, তাহলে 1000 ইন্টু বাহু স্কোয়ার, সেটাই হয়ে যাচ্ছে তাহলে আমার এই জিনিসটার ক্ষেত্রফল। অনেকের আপত্তি করবে, সেখানে আপত্তি কারা করবে বা কেন করবে সেটা দেখো। এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো ভালো করে খেয়াল করো, এই সাইডগুলো, সাইড কর্নার শেপ, এই জায়গাগুলো কিন্তু স্কোয়ার ফরমেশন হয়নি। এই যেমন এই জায়গাটা স্কোয়ার হয়নি, এই জায়গাটা স্কোয়ার হয়নি, এই সাইডগুলো, এই বাউন্ডারি যেখানে যেখানে রয়েছে সেখানে এখানে কিন্তু স্কোয়ার ফরমেশন আসেনি। তাহলে তোমাদের মনে আপত্তি আসতেই পারে যে আমি এই যে স্কোয়ারগুলো নিলাম, তো সেটা যোগ করে আলটিমেটলি তো আমি তাহলে এই পুরো জিনিস যেটা রয়েছে তার তো এরিয়া পাচ্ছি না, আমার তো এরিয়ায় তাহলে ক্যালকুলেশনে কিছু ভুল আসবে, কারণ এই এরিয়ার বাউন্ডারিতে সেখানে তো স্কোয়ার ফরমেশন নেই, তাহলে আমি কি করে এরিয়া পেতে পারি? তো গল্প হচ্ছে সেটা এই জন্যে যে এখানে দেখো আমি যেটা লিখেছি এরপরে নেক্সটে লেখা রয়েছে যে ইউ হ্যাভ টু টেক দ্য নাম্বারস অফ স্কোয়ারস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। মানে তুমি অনেক বেশি সংখ্যক স্কোয়ার এখানে নেবে, যতটা বেশি সম্ভব তোমার ভাবতে পারছো যতটা বেশি, তার থেকেও বেশি। এবং আরেকটা কন্ডিশন কি, যে অ্যান্ড দ্য এরিয়া অফ ইচ স্কোয়ার শুড বি টেন্স টু 0। মানে প্রত্যেকটা স্কোয়ারের এরিয়া যেন ভীষণ ক্ষুদ্র হয়, 0-র কাছাকাছি হয়, 0 হবে না, 0-র কাছাকাছি যেন হয়। তার ফলে কি হয়ে যাচ্ছে দেখো, আমি যদি এই স্কোয়ারগুলোকে ভীষণ ছোট নিই, তার ফলে কি এই সাইড বাউন্ডারির যে এররগুলো হচ্ছে সেই এররগুলো কমে যাবে।
আমি যেখানে যেভাবে ছবিতে আঁকতে পেরেছি আমার স্কোয়ারগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড়ই হয়েছে, কারণ তোমাদের দেখানোর সুবিধার্থে, বা আমি আমার যে পেনের মাপ, পেনের যে কালি বা ডট পেনের যে ডটটা, সেগুলো অনুযায়ী তো আমরা স্কোয়ার সেভাবে আঁকতে পারবো না ভীষণ ছোট, কিন্তু আমাদের নিতে হবে অনেক ছোট, মানে যেটা যার এরিয়া টেন্স টু জিরো হয়। অর্থাৎ এখানে আমি যে 1000টা ধরো স্কোয়ার নিয়েছি, তার বদলে আমাকে হয়তো 1 কোটিখানা স্কোয়ার নিলে এটা হয়তো ঠিকঠাক একটা মেজারমেন্ট দেবে, কিন্তু তাও স্টিল কিছু এরার আমাদের থাকবেই। তো এইটা প্রথম থেকেই জেনে রাখো যে যখনই আমি ইন্টিগ্রেশন করছি তার মানে কিন্তু আমি এরার নিয়ে কাজ করছি। আমার উত্তরে যেটা আসবে সেটা একদম সম্পূর্ণ সঠিক উত্তর নয়, তার সঙ্গে কিছু ত্রুটি থাকবেই। আমাদের কাজ হচ্ছে সেই ত্রুটির পার্সেন্টেজটা কমানো। সেই পার্সেন্টেজটা কমানোর উপায় হচ্ছে আমাকে এই প্রত্যেকটা স্কোয়ারের মাপ নিতে হবে বা এরিয়া নিতে হবে জিরোর কাছাকাছি, এবং সংখ্যায় আমি যত বেশি স্কোয়ার নেব তত আমার ত্রুটি কম আসবে। তো এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের গোল্ডেন রুল। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে যে আমরা ফিজিক্সে ইন্টিগ্রেশন কিভাবে করব। দেখো এখানে একটা ছবি এঁকেছি, এখানে আমি একটা ওয়াই ভার্সেস এক্স গ্রাফ এঁকেছি। তো সেখানে একটা কার্ভ দেখানো হয়েছে, দেখো এইভাবে একটা কার্ভ দেখিয়েছি, মানে এক্স এর সঙ্গে ওয়াই এর একটা পরিবর্তন দেখানো হয়েছে। কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এই যে কার্ভটা রয়েছে এই কার্ভের নিচে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা নির্ণয় করো। আমি এই ক্ষেত্রফলের একটা লিমিট দিয়েছি, যেখানে দেখো ডটেড লাইন টেনেছি x1 থেকে x2। এইখানে x1 থেকে x2-র মধ্যে এই যে এই কার্ভটা গেছে, এই যে এরিয়াটা কভার হয়েছে পুরোটা x1 থেকে x2 অবধি, এই কার্ভটা যে এরিয়া কভার করেছে সেই এরিয়াটার ক্ষেত্রফল বার করতে হবে। তো কিভাবে করব দেখো ক্ষেত্রফল বার। প্রথমে কি করেছি দেখো, এখানে আমি একটা ক্ষুদ্র অংশ dx ধরে নিয়েছি। dx একটা ক্ষুদ্র দৈর্ঘ্য। তো সেই dx থেকে আমি যদি এই কার্ভ অবধি দুটো লাইন টানি, এই dx এর এক প্রান্ত থেকে লাইন টানলাম একটা, dx এর অপর প্রান্ত থেকে একটা লাইন টানলাম, এইটুকু আমার dx। তো সেখানে কি হলো দেখো, সেখানে আমি একটা লাইন পেলাম এই অবধি আর একটা লাইন পেলাম এই উপর অবধি, ভালো করে খেয়াল করে দেখবে। এবার যদি আমি এই দুটো লাইনকে জয়েন করে দিই তখন কি হচ্ছে, তখন দেখো হয়ে যাচ্ছে এই যে মাপটা, মানে এখান থেকে শুরু করে একদম নিচ থেকে শুরু করে এই লাইনটা জয়েন হলো যে দৈর্ঘ্যটা, সেটার মাপ আমরা পাচ্ছি এফএক্স। এফএক্স বা ওয়াই যাই বলো না কেন, এটার মান একটা কিছু পেলাম আমরা এফএক্স মানের। আচ্ছা, এইবারে দেখো যেটা হয়েছে যে এইখানে কিছু একটা এরার আমরা পাচ্ছি, যেরকম আমরা বলছিলাম যে বাউন্ডারিতে যখনই যাব আমরা কিন্তু কিছু এরার পেয়ে যাব। তো সেরকম এরার আমরা এখানে পেলাম। এবার আমরা যদি এইটুকু অংশের ক্ষেত্রফল বার করি, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমার এফএক্স আর প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে এই জিনিসটুকুর এরিয়া আমি বলতে পারি এফএক্স ডিএক্স। দেখো এখানে লিখেছি যে একটা ছোট্ট ক্ষেত্র আমরা নিয়েছিলাম ডিএ, তো সেই ডিএ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এফএক্স ডিএক্স। কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা এরার পেয়ে গেলাম একটা, এই বাউন্ডারিতে আমরা বলছিলাম আমরা নিশ্চয়ই একটা এরার কিছু পাবো। এবার এই এরারটাকে দূর করা আমাদের কাজ। দূর হয়তো একেবারে হবে না, কিন্তু কমাতে তো পারবো। কিভাবে কমাবো দেখো, আমরা যদি এই ডিএক্সটাকে খুব ছোট করে দিই, কমিয়ে দিই, তো ডিএক্সকে কমিয়ে দিলে কি হবে, এই যে লাইনটা ছিল সেই লাইনটা আমার বাঁদিকে শিফট করবে, এই লাইনটার কাছাকাছি চলে আসবে। ভালো করে বলছি শোনো, ডিএক্সটাকে ছোট করে দিচ্ছি, টেন্স টু জিরো করে দিচ্ছি, তাহলে কি হবে, এই ডান দিকের লাইনটা এই বাঁ দিকের লাইনের দিকে সরে আসবে, তার ফলে এই এরিয়া যেটা যেটা এরার ছিল এই এরার এর অংশটা কমে আসবে। এবার যদি এমন হয় যে ডিএক্স এতটাই ছোট যে এই লাইনটা আমার এই বাঁ দিকের লাইনটার উপরে এসে উপরিপাতিত হলো, হতেই পারে যদি ডিএক্স টেন্স টু জিরো হয়, তাহলে এই এরিয়াটার পার্সেন্টেজ ভীষণ পরিমাণে কমে যাবে। তাহলে আমরা খুব সহজেই একটা বিশুদ্ধ এরিয়া পেতে পারছি, এরার ফ্রি এরিয়া পেতে পারছি। তাই লিখেছি এখানে যদি ডিএক্স টেন্স টু জিরো হয় তাহলে এরারও টেন্স টু জিরো হবে, জিরো হবে না, টেন্স টু জিরো হবে। আচ্ছা, তাহলে টোটাল যে জিনিসটা আমরা পেলাম, টোটাল এরিয়া কত হবে, আমরা করছি ইন্টিগ্রেশন ডিএ করলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল এরিয়া, এরিয়া আন্ডার দ্য কার্ভ আর কি, কার্ভের নিচে কতটা ক্ষেত্রফল রয়েছে। তাহলে এখানে আমরা এফএক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করছি। এবার ইন্টিগ্রেশন জেনে রাখো দু রকম হয়, একটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল আর একটা নন ডেফিনেট ইন্টিগ্রাল। তো আমাদের ফিজিক্সে সবসময় কিন্তু ডেফিনেট ইন্টিগ্রালই আমরা পাবো, অর্থাৎ লিমিট থাকবে যার, যে কোথা থেকে ইন্টিগ্রেশন শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে
কতটা অংশের জন্য ইন্টিগ্রেশন করছি সেটা কিন্তু ডিফাইন করা থাকবে, সেটাকে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল, যেটা আমরা ফিজিক্সে করে থাকি। তাই করছি, দেখো এখানে শুরু করছি x1 থেকে এবং শেষ হচ্ছে x2-তে। এইটুকু জায়গার জন্য আমরা পুরো এই কার্ভটার এরিয়া বার করছি। তাহলে এই যে পুরো কার্ভটা ছিল, এই পুরো কার্ভটার আন্ডার দ্য কার্ভের এরিয়াটা এইটা আমরা বার করছি, সেটা হচ্ছে fx dx। লিমিট দিয়েছি x1 থেকে x2। এবার এটাকে যদি আমরা পারফর্ম করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, তাহলেই কিন্তু আমরা এরিয়াটা পেয়ে যাব। এবার আমরা দেখব যে আমাদের কোন ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। এবারে দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলা কিভাবে করছি। আমরা যদি ধরে নিই যে আমাদের যে ফাংশনটা রয়েছে fx, সেটা যদি x⁴n হয়, মানে ওখানে যে কার্ভটা এঁকেছিলাম, কার্ভটার ফাংশন যদি x⁴n হয়, সেখানে nটা কি, n হচ্ছে একটা ইন্টিজার, সেটা 1 2 3 4 যা খুশি হতে পারে, যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে ওই এরিয়া কিভাবে বার করব ইন্টিগ্রেশন করে? ইন্টিগ্রেশন করেছি, fx এর জায়গায় বসিয়েছি x⁴n dx। আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স এর যেটা পাওয়ার ছিল তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে এবং নিচে ওই যেটা এক্স এর পাওয়ার হলো টোটাল, সেটাই নিচে বসে যাবে। মানে এক্স এর পাওয়ার ছিল n, তাহলে তার সঙ্গে 1 যোগ হলে কি হলো, পাওয়ার হয়ে গেছে n+1 এবং নিচেও হয়ে যাচ্ছে কিন্তু n+1। তাহলে এইটা হলো আমার কি ইন্টিগ্রেশনের ফর্মুলা। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু ওখানে লিমিট দিয়েছিলাম x1 থেকে x2। তাহলে যদি আমরা লিমিটটা বসাই x1 থেকে x2, তাহলে আমাদের ফর্মুলায় কি হচ্ছে, তাহলে লিখতে হয় কীরকমভাবে, একটা থার্ড ব্র্যাকেট আমরা দেব, দিয়ে নিচে লিখবো x1, এটাকে বলে লোয়ার লিমিট, ওপরে লিখবো x2, এটাকে বলছে আপার লিমিট। এবার ফর্মুলা অনুযায়ী কি বলছে, যেটা কনস্ট্যান্ট, দেখুন n+1টা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে এসছে। আর x⁴n+1 যেটা ছিল, সেখানে আমরা x2-র জায়গাতে বসিয়ে দিয়েছি, মানে এক্সের জায়গায় বসিয়ে দিয়েছি x2, তার পাওয়ারে n+1, মাইনাস এক্সের জায়গায় বসিয়েছি x1, যার পাওয়ারে বসছে n+1। তো পুরো জিনিসটার ফর্মুলা তাহলে কি হলো, দেখো 1/n+1 x⁴n+1 মাইনাস x1⁴n+1। একবার x2 বসছে এক্সের জায়গায়, একবার x1 বসছে এক্সের জায়গায়, এইভাবে জিনিসটা হয়েছে। এটা ফর্মুলা, লিমিট বসানোর ফর্মুলা। তো একটা অঙ্ক করে আমরা দেখি কীভাবে ব্যাপারটা হচ্ছে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, যদি fx এর মান হয় 2x², তাহলে আমাদের বার করতে বলছে যে ইন্টিগ্রেশন লিমিট 1 to 3 fx dx। কীভাবে করছি, fx এর জায়গায় বসানো হয়েছে 2x² dx। তাহলে কি হয়েছে দেখো, আমাদের কনস্ট্যান্ট টার্ম যেটা ছিল 2, সেটা বাইরে এসছে। x² ছিল, আমাদের ফর্মুলা কি, x⁴2+1। এখানে যে ফর্মুলা দেখো রয়েছে কি, এক্স এর যে পাওয়ার তার সঙ্গে 1 যোগ হবে, বাই টোটালটা নিচে বসে যাবে। এক্স এর পাওয়ার ছিল কত, 2, তাহলে হয়েছে কি 2+1 3, তাহলে x³, তাহলে ওই পাওয়ারটাই নিচে চলে এসছে 3। আচ্ছা, লিমিট বসিয়েছি 1 থেকে 3, তাহলে এক্সের জায়গায় একবার 3 বসবে, এক্সের জায়গায় একবার 1 বসবে, তাহলে এখানে এই যে 3 যেটা, সেটা বাইরে এলো, তাহলে হলো কি 2/3। x³ লিমিট বসাতে হবে 3 আর 1, তাই করেছি। দেখো প্রথমে 3টা বসেছি এক্সের জায়গায়, হয়েছে 3⁻3, মাইনাস 1টা বসেছি এক্সের জায়গায়, হয়েছে 1⁻3 করে দেখো পেয়েছি 27 - 1 করে গুণটুন করে আসছে 52/3। একই রকমভাবে আরেকটা জিনিস করছি, যেমন এটা একটা ভ্যারিয়েবলের জন্য আমরা করলাম, এক্স ভ্যারিয়েবল ছিল, যদি কনস্ট্যান্ট থাকে এফএক্সটা, যেমন এফএক্স এখানে 5, তো কনস্ট্যান্ট এটাকে ধরে নিতে হবে যে 5 × x⁴0 করে আমরা এবার ওই ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগাবো। যেমন ধরো x⁴0 মানে কত, 1, তো তার মানে 5 লেখাও যা, 5 × x⁴0 লেখাও তো তাই। তাহলে fx dx যদি করি 5 এর জন্য, তাহলে কি হচ্ছে 5x⁴0 dx, সেটা ইকুয়াল কি হবে, 5 × x এর পাওয়ারে 1 যোগ হবে, তাহলে পাওয়ারে ছিল 0, 1 যোগ হলো 0+1, নিচে বসছে 0+1, তাহলে কি এলো 5x। তাহলে এইটা হলো আমার কি, fx যদি 5 হয়, একটা কনস্ট্যান্ট হয়, তাহলে তার ইন্টিগ্রেশন করলে আসছে 5x। মানে যে কোনো কনস্ট্যান্ট যদি তোমার থাকে, তুমি যদি dx এর জন্য ইন্টিগ্রেশন করো, তুমি তাহলে একটা x তোমার গুণ হয়ে যাচ্ছে ওই কনস্ট্যান্টটার সঙ্গে। তাহলে মোটামুটি এটুকুই খুব সাধারণভাবে বললাম, যে খুব ছোট্টভাবে ইন্টিগ্রেশন বলতে আমরা এইভাবে ইন্টিগ্রেশনগুলো করে থাকি। তো আরও বিভিন্ন ফর্মুলা হয়, যেমন sin x cos x, এগুলোর ফর্মুলা তো বিভিন্ন রকম হয়, সেগুলো তোমরা বইতে নিশ্চয়ই ফর্মুলা হিসাবে পেয়ে যাবে।
আর ইন্টিগ্রেশনের আরও দু একটা জিনিস ছোটোখাটো বলার হচ্ছে যে ইন্টিগ্রেশন জেনে রাখো মেনলি তিন রকম হয়, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, একটা সারফেস ইন্টিগ্রেশন, একটা ভলিউম ইন্টিগ্রেশন। তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ফিজিক্সে ক্লাস 11-এ অন্তত লাইন ইন্টিগ্রেশনই করবে, মানে যেখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে কাজ হয়, যেমন একটাই ভ্যারিয়েবল, এই যে ডিএক্স ধরো, এই ডিএক্স হচ্ছে একটাই ভ্যারিয়েবল। এবার যদি এরিয়ার ইন্টিগ্রেশন করো, এরিয়া মানে কি দুটো ভেরিয়েবল থাকে দৈর্ঘ্য প্রস্থ, তখন দুটো ইন্টিগ্রেশন করতে হয়, সেটাকে বলে সারফেস ইন্টিগ্রেশন। যদি তোমরা কোনো আয়তনের ইন্টিগ্রেশন করতে চাও, যে একটা 3 ডাইমেনশনাল একটা কোনো বস্তু তার ইন্টিগ্রেশন করো, তো সেখানে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তো তিনটে ভ্যারিয়েবল থাকে, তখন তোমাদের কিন্তু তিনটে ইন্টিগ্রেশন করতে হবে, সেটাকে বলে ভলিউম ইন্টিগ্রেশন। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা খুব বেশি বাড়াবো না। তো আশা করি তোমরা ইন্টিগ্রেশন ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি আরও থাকে, কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও। অনেক ধন্যবাদ।